মাদুরো অবৈধ সরকার, এই অবৈধ সরকার দেখার দায়িত্ব কি ডোনাল্ড ট্রাম্পের না জাতিসংঘের? ডোনাল্ড ট্রাম্পের না, এই বিতর্ক আমরা করতে পারি, কিন্তু প্রথম বিতর্ক কেন করব না যে তিনি কেন ওই দেশে ক্ষমতায় থাকবেন, কেন উনি কেন ক্ষমতায় দেখবেন সেটা তো দেখবে ওই দেশের জনগণ। নো ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট আছে ক্ষেত্রে, আমরা কেন ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট আছে, বুঝলাম, ইন্টারন্যাশনাল লাইন আছে, কিন্তু এটা দেখার দায়িত্ব কি ডোনাল্ড ট্রাম্পের? হবে এটা কি কথা? শুধু আপনি তো পারছেন না, আপনি তো ডোনাল্ড ট্রাম্পের সাহায্য ছাড়া বাংলাদেশে পারেন নাই, পারেন নাই তো। আমি বাংলাদেশে কি পারলাম না কি পারলাম সেটা না, আন্তর্জাতিক আইনের যে প্রশ্নটা সেটা কি হবে? বাংলাদেশে এটা কোনো কথা হলো? আপনি একজন শিক্ষক মানুষ। আজকের যে যুদ্ধ বা আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য ইরান দায়ী না, মার্কিন সাম্রাজ্যবাদী নীতি দায়ী। ইরান বরাবরই চেষ্টা করে একটা আঞ্চলিক প্রভাব ধরে রাখতে, এবং বাংলাদেশে টানা 17 বছর মানে এই সাউথ রিজিয়নে তারা একটা দলের পক্ষে বা একটা দেশের সাপোর্টে মিত্র হিসেবে থেকেছে। তাদের নিজস্ব অনেক প্রক্সি ফেজাইল আছে, তাদের গ্রুপ আছে, যে সমস্ত বিষয়গুলো বারবার মধ্যপ্রাচ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। প্রশ্ন ওঠে ইরানের ভূমিকা নিয়ে। আজকের এই যুদ্ধ পরিণতির জন্য আসলে ইরানের এই সমস্ত স্ট্র্যাটেজি কতটা দায়ী? আসলে এর কোনোটাই দায়ী না। আচ্ছা, দায়ী হলো আমেরিকার সাম্রাজ্যবাদী নীতি, আর কিছু না। আচ্ছা, মধ্যপ্রাচ্যে যে সংকট তৈরি করেছে, এই যে জিসিসি তৈরি করেছে, আমরা যদি মধ্যপ্রাচ্যের মাঝ, আপনার এখানে সময় কতটুকু আছে? আমার হাতে আর 8 মিনিট আছে, আপনি 4 মিনিট। এবং আচ্ছা, যাই হোক, কথা তো অনেক কথা। পারস্য উপসাগরের উত্তর পাড়ে ইরানের অবস্থান কেমন? পশ্চিমের মাঝামাঝি থেকে দক্ষিণ পাড় পুরোটা এসে কুয়েত, ইরাক, বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, একটা অংশে এসে ওমান, কেমন? জি। তো এই যে পারস্য উপসাগরের পাশে যে আরব কান্ট্রিগুলো, এই আরব কান্ট্রি দিয়ে আমেরিকা জিসিসি তৈরি করেছিল কেন? ইরানের বিপ্লব এবং ইরানকে ধ্বংস করার জন্য। কি জন্য, কেন? ইরানে ইসলামিক বিপ্লব হয়েছে। ইসলামিক বিপ্লবের মানে হচ্ছে আমেরিকাকে সিম্পলি না করে দিয়েছে। আচ্ছা, যখন আমেরিকাকে বহিষ্কার করেছে ইরান থেকে ইরানের বিপ্লবী সরকার, তো এবং বিপ্লবের মধ্য দিয়ে তাদের পাপেট সরকারকে বিতাড়িত করেছে, তখন মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে স্বার্থ তাদের হুমকির মুখে পড়লো, আমেরিকার স্বার্থ। এই স্বার্থ উদ্ধারের জন্য এবং মধ্যপ্রাচ্যে ইরানকে কন্ট্রোল করার জন্য এই জিসিসি দিয়ে, এই গালফ কান্ট্রি দিয়ে জিসিসি তৈরি করলো ইরানের বিপ্লব ধ্বংস করার জন্য, মুসলমানদের দিয়ে মুসলমানদের, প্রতিবেশী দিয়ে প্রতিবেশীকে ধ্বংস করার জন্য। এক। দুই হচ্ছে যে বিপ্লবটা যখন হয়েছে তখন ওই বিপ্লবের প্রথম এবং প্রধান সুর ছিল আমেরিকা বিরোধী সুর। আচ্ছা, মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী সুর। এই মার্কিন সাম্রাজ্যবাদকে যখন ইরান না করেছে, তখন সারা বিশ্বের একটা প্রভাব পড়বে এবং বিশ্বের বহু দেশ দিকে দিকে জেগে উঠবে আমেরিকার বিরুদ্ধে, মার্কিন বিরোধী মনোভাব তৈরি হবে। এবং ইরান আজকে বলেছে, কালকে আরেক দেশ বলবে, কালকে আরেক দেশ বলবে, এইভাবে সারা বিশ্বে আমেরিকার প্রভাব ক্ষুণ্ণ হবে। এই জায়গা থেকে ইরানকে যাতে ওইখানেই ধ্বংস করে দেওয়া যায়, এই জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে। সো আজকের যে যুদ্ধ বা আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য ইরান দায়ী না, মার্কিন সাম্রাজ্যবাদী নীতি দায়ী। আচ্ছা, আমি এই অংশটা নিয়ে একটু কাজী মাহবুবুর রহমান, আপনি একমত কিনা? কারণ অনেকগুলো কারণ আপনি বলেছেন, কিন্তু মোটা দাগে এটা অনেকেও বলেন যে যুক্তরাষ্ট্রের কিছু সাম্রাজ্যবাদী নীতি আছে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, সাম্রাজ্যবাদী কিছু নীতি আছে, যে নীতির বিরুদ্ধে আসলে কথা বলতে শুরু করেছে অনেক দেশ। ইরান সবার আগে সেই শুরুটা করেছিল ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে। জি, আপনাকে বলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই এবং আমেরিকান বর্তমান সিভিলাইজেশন এবং অন্যান্য যে সিভিলাইজেশন গুলো ছিল, ব্রিটিশদের অধীনে আমরা ছিলাম, আমরা অটোমানদের অধীনেও ছিলাম, আমরা ফরাসিদের এক ধরনের নেতৃত্ব ছিল আফ্রিকার দেশগুলোতে, আপনি স্পেনের একটা নেতৃত্ব ছিল আপনার ল্যাটিন আমেরিকাতে। প্রত্যেকটা কলোনিয়াল রুলের সময় আপনি দেখেন যে মানুষ কোনো কথা বলতে পারতো না। আজকে আমরা আমেরিকার যে সমালোচনা করতে পারি, এইটাও কিন্তু নিউ লিবারাল পলিসি। আমি যেটা বলতে চাই আপনাকে, দেখেন যে আমাদের এখানে
এখানে যে আপনি 2018 সালে বলেন ড্যান মাজিনা বলেন, মার্শা বার্নিকাট বলেন, পিটার হাস বলেন, তারা প্রত্যেকে কিন্তু মানে একটা অবস্থানের কারণে একটা দেশের নিপীড়িত জনগণের পক্ষে অবস্থান নিতে গিয়ে কিন্তু কি পরিমাণ কথা, মানে একটা পর্যন্ত হাসের কথা বলা হচ্ছিল। তো আপনি কি পরিমাণ মানে নিপীড়ন, এক ধরনের বারবার নিপীড়ন বলেন, এক ধরনের মানসিক টর্চারের শিকার হয়েছেন, আমরা কিন্তু সেই বিষয়গুলো মনে রাখি না কখনো। এবং আজকে আমরা যে অবস্থানটা নিচ্ছি, মধ্যপ্রাচ্যের অন্যান্য যারা সুন্নি জনগোষ্ঠী আছে তাদের দিকে বিবেচনা করে দেখেন, তাদের জন্য ইরান যদি জিতে যায়, তাহলে তার যে সম্প্রসারণবাদী নীতি, বিশেষ করে তার যে ধরেন আজকের যে ইয়েমেনের অবস্থা, এটাতে আপনি খেয়াল করে দেখেন, মানে হুতি মানে এই যে ইরানের যে ইয়েমেনের যে প্রবলেম তৈরি হয়েছে, যে ক্রাইসিস তৈরি হয়েছে এবং এটা যেটা আছে, এগুলো যদি আমরা বিবেচনা করে দেখি, আমরা তো দেখি না যে ইরান হয়তো ছোট পাওয়ার, তাই ছোট অ্যাম্বিশাস, সে কারণে মানে আমি তো একে কোনভাবে অন্যভাবে নম্বর দেওয়ার জায়গাটা নাই। সে ইন্টারভেনশন করে, প্রক্সি ওয়ার করে, সে মানে আবার অভ্যন্তরীণভাবে খুন খারাপি করে, ভিন্ন মতকে দমন করে, এসব বিষয়গুলো কিন্তু আছে। পূর্ণ গণতন্ত্র কিন্তু কেউ দিতে পারছে না। তো এখানে ব্যাপার হলো আরো অনেকেই দিতে পারছে না, শুধু ইরানের দোষ না, কিন্তু নৈতিকভাবে ইউনাইটেড নেশনসের যে এগ্রিমেন্ট আছে সেখানে কারো দেশের উপরে আক্রমণ করা যায় না। কিন্তু আপনি দেখেন এখন যে বিষয়গুলো বলা হচ্ছে যে আপনি তো লম্বা সময় অপেক্ষা করছেন, সে তার দেশে তো গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বা অন্য কোনো কারণে সেভাবে তৈরি হচ্ছে না। এটা এই অভিযোগ সবার ক্ষেত্রে প্রমাণও করা যাবে না যে আর অনেক দেশেই তো গণতন্ত্র নাই, সেটাও বলা যাবে। কিন্তু সবকিছু মিলিয়ে আপনি যদি বলতে চান যে আপনার তো দুর্বলতা আছে, তখন আপনার দুর্বলতাটাকে কেন শুধুমাত্র আপনার উপরে আক্রমণ করাকে জাস্টিফাই করেন, অন্যের অ্যাম্বিশাসকে আপনার দুর্বলতাকে কেন জাস্টিফাই করেন? আমি মনে করি এটা দুই পক্ষটাই একটা সুযোগ তৈরি হয়েছে। ইরানের ক্ষেত্রে, লিবিয়ার ক্ষেত্রে এই সুযোগগুলো তৈরি হয়েছে, এবং যখন এই ধরনের ক্ষমতা, যে ক্ষমতাগুলো অনৈতিকভাবে থাকে, কিন্তু সেই ক্ষমতাগুলো আবার বৈশ্বিক হেজমনের সাথে আপোষ করতে চায় না, তখন তারা চ্যালেঞ্জে পড়ে যায়। আপনি এইভাবে দেখেন না কেন? বুঝতে পারছি। যখন মানে যে সকল রাষ্ট্রগুলো কর্তৃত্ববাদী রাষ্ট্র, জনগণকে সম্মতির ভিত্তিতে ক্ষমতা থাকে না, কিন্তু তারা আবার চ্যালেঞ্জ করতে চায় কাকে? বৈশ্বিক শক্তিকে। তখন তো বৈশ্বিক শক্তি এটাকে চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ নিবে। আমি এই জন্য ভাইয়ের সাথে আমি একমত। প্রথমে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন যে পরিস্থিতিতে আছে, এখানে কোনো কম্প্রোমাইজের আমিও দেখি না। আমি মনে করি এখানে শেষ পর্যন্ত সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং এইটা মার্কিন যুক্তরাষ্ট্র যদি আজকে এই সেটেলমেন্টে যায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু চূড়ান্তভাবে একটা পরাজয় মেনে নিতে হবে। তো সেইটার মতো সবশেষ একেবারে শেষের দিকে সিরাজুল ইসলাম, আপনি পুরো আলোচনা শুনলেন, শেষ মন্তব্যটা নেব। আসলে না, শেষ মন্তব্যটা হচ্ছে এই, আমাদের প্রফেসর সাহেব তো বললেন সংকটটা কোথায়। আমেরিকা গণতন্ত্র প্রতিষ্ঠার নামে পুরো জনপদটাকেই ধ্বংস করে দেয়। কিন্তু ইরান যে সম্প্রসারণ নীতিটা নিয়েছে, কোথায় ইরান সম্প্রসারণবাদী নীতি নিয়েছে? এটা তো ওনার জানার ভুল। আচ্ছা, এটা ওনার জানার ভুল। ইরান সম্প্রসারণবাদী নীতি নিয়েছে কোথা থেকে? ইরান তো সেই জায়গায় আছে, সেই ভূখণ্ডেই আছে। সম্প্রসারণবাদী নীতি তো কোথাও নেয়নি। ভেনিজুয়েলার চেপে বসেছিল, এইভাবে ধরে আনা যাবে কিনা সেই বিতর্ক আমরা করতে পারি, কিন্তু মাদুরো একটা, আমি নির্বাচিত সরকার বলবো না, মাদুরোকে আমি মাদুরো খুবই খারাপ ওই দেশের জন্য, কিন্তু মাদুরোকে ধরে আনার অধিকার আমেরিকাকে কে দিল? এটা কোন আন্তর্জাতিক আইন দিল? আমেরিকার যেমন নাই মাদুরোকে আনার, তেমনি ভাবে মাদুরোরও ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। না, মাদুরোকে থাকার ক্ষমতার অধিকার আছে কিনা সেটা তো আমি আপনি জাজ করব, সেটা তো ওই দেশের জনগণ। শাসন আর মাদুরোর শাসনের মধ্যে পার্থক্য কিভাবে করবেন? আপনি তখন যদি আপনি সুবিধা নেন, শেখ হাসিনার ক্ষেত্রে যদি বৈশ্বিক শক্তির সাপোর্ট নেন, আর মাদুরের ক্ষেত্রে যদি আপনি বৈশ্বিক শক্তির সাপোর্ট না নিতে চান, তাহলে তো আপনি পার্টিজান হয়ে গেলেন। আর ভাই আমি কোথায় সাপোর্ট দিলাম না সেটা তো প্রশ্ন না। আমি কোথাও সাপোর্ট দিচ্ছি না, আমি মাদুরের কথা বলি। প্লিজ একটু শুনেন আপনি। কেন মাদুরের ক্ষেত্রে এটা নিব না এই সুযোগটা? মাদুর তো অনির্বাচিত অবৈধ সরকার, একটা অবৈধ সরকার বললো যে দেশের প্রতিনিধি কিভাবে সম্ভব? এটা তাই বলে ঘোষণা দিয়ে এই অবৈধ সরকার আমি কোন নম্বরই দিতে চাই না। রাখেন স্যার, কর্তৃত্ববাদী অন্যায়কারী জানেন সরকার। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এই যে মাদুরো অবৈধ সরকার, এই অবৈধ সরকার দেখার দায়িত্ব কি ডোনাল্ড ট্রাম্পের না জাতিসংঘের? ডোনাল্ড ট্রাম্পের না। এই বিতর্ক আমরা করতে পারি, কিন্তু প্রথম বিতর্ক কেন করব না যে তিনি কেন ওই দেশে ক্ষমতায় থাকবেন? কেন উনি কেন ক্ষমতায় দেখবেন সেটা তো দেখবে ওই দেশের জনগণ। নো ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট আছে ক্ষেত্রে। আমরা কেন ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট আছে, বুঝলাম, ইন্টারন্যাশনাল লাইন আছে, কিন্তু এটা দেখার দায়িত্ব কি ডোনাল্ড ট্রাম্পের? শুধু আপনি তো পারছেন না, আপনি তো ডোনাল্ড ট্রাম্পের সাহায্য ছাড়া বাংলাদেশে পারেন নাই তো।
আমি বাংলাদেশে কি পারলাম না কি পারলাম সেটা না, আন্তর্জাতিক আইনের যে প্রশ্নটা সেটা কি হবে? বাংলাদেশে এটা কোনো কথা হলো? আপনি একজন শিক্ষক মানুষ। আচ্ছা গাজী মাহবুবুর রহমান, আপনার বক্তব্য স্পষ্ট। আমি সবশেষ ছোট করে একটু জেনে নিতে চাই সিরাজুল ইসলাম। জি। ধরুন আলোচনাটা ফলপ্রসূ হলো না, হ্যাঁ, আমার হাতে আর মিনিট খানেক বোধহয় সময় জি, আছে। জি। বাংলাদেশের জন্য আসলে কি অপেক্ষা করছে? মানে ভুগবো তো আসলে আমরা? না, শুধু আমরা বাংলাদেশ না তো, সারা বিশ্ব ভুগবে। শুধু আমাদের এবং কথা এটা যদি বুঝতে আপনি হবে, বলেন আসলে। এই যে যুদ্ধটা তৈরি করেছে, সৃষ্টি করেছে তো আমেরিকা এবং ইসরায়েল। শুধু তাই না, যুদ্ধবিরতির ভিতরেও তো এই সমস্ত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে তারাই বলে। জি। যে যুদ্ধবিরতি দিয়েছে একতরফা ভাবে, এটা তো ইরান দিতে চায়নি, তারপরে তারা দিয়েছে। দেওয়ার পরে আবার সেই ইরানের বিরুদ্ধে মুশকিলটা হচ্ছে, অবরোধ করলো। যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতি মেনে নেয়, বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র অনেক বড় পরাজয় বলে। ডেফিনেটলি পরে যাবে এবং তার জন্য অত্যন্ত বেদনাদায়ক লজ্জাজনক পরাজয় অপেক্ষা করছে। সেই সময় আসছে সামনে। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে বিষয়টা এত জটিল, একটা দীর্ঘ আলোচনার প্রয়োজন আছে এবং কোন এক সময় অধ্যাপক কাজী মাহবুবুর রহমান আপনার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হবে, তখন আরো বিস্তারিত হয়তো জানতে পারবো।